আসসালামু আলাইকুম। শুভ সকাল। অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি দিলরুবা আক্তার, সহকারী অধ্যাপক, লুদুয়া হাই স্কুল ও কলেজ, মতলব উত্তর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনা মহামারীর মধ্যে যে যেখানে আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমরা অনেকেই প্রথম দিন আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, তারপরও অনেকে সিলেবাস সম্পর্কে আবার আলোচনার কথা বলেছো, অনেকে ফোন করো সিলেবাসটা আবার বলে দেওয়ার জন্য, যে কারণে আমি আজকে আবারও তোমার সাথে একাদশ শ্রেণীর 2020-এর যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের সিলেবাসটি আমি আবারও আলোচনা করছি। সবাই মনোযোগ সহকারে শোনো। আমাদের যে বাংলা প্রথম পত্রের সিলেবাস, সেখানে তোমাদের সিলেবাসের প্রথম থাকবে আমাদের সাহিত্য পাঠ, আর আমি বলেছি আর একটা থাকবে তোমাদের সহপাঠ। তাহলে আমাদের যেটা সাহিত্য পাঠ, সেই সাহিত্য পাঠে তোমাদের থাকবে গদ্য এবং পদ্য, যেটা হচ্ছে আমাদের গল্প এবং কবিতা। তাহলে গদ্যের মধ্যে আমাদের যে গদ্যগুলো আছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা বইয়ে দাগিয়ে নাও। প্রথম আমাদের আছে অপরিচিতা, তারপর আছে আহ্বান, তারপর আছে আমার পথ, তারপরে মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, গৃহ বিলাসী মানব কল্যাণ। তাইলে তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি আবার বলছি, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ কাজী নজরুল ইসলাম, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গিদা মোপাশা। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানব কল্যাণ আবুল ফজল। পদ্মের দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, সুচেতনা জীবনানন্দ দাশ, তাহারই পরে মনে সুফিয়া কামাল, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক, পদ্মা ফররুখ আহমদ, প্রতিদান জসিমউদ্দিন, ছবি আবু হেনা মোস্তফা কামাল। তাহলে তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে সবাই জেনেছ। আর একটা হচ্ছে আমাদের, যেটা আমরা বলেছি সহপাঠ। সহপাঠের মধ্যে তোমাদের থাকবে উপন্যাস লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে উপন্যাস কি থাকছে? লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। নাটক থাকবে সিরাজউদ্দৌলা। নাটক থাকবে কি? সিরাজউদ্দৌলা, যেটা লিখেছেন সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। তাহলে এখন আজকে আমি তোমাদের সাথে সাহিত্য নিয়ে আলোচনা করব। আমরা সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে সাহিত্য কি সেটা নিয়ে আগে আলোচনা করব। সেখানে আমরা বলবো মানব জীবনের
সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবির লিখিত রূপই হচ্ছে সাহিত্য। তাহলে সাহিত্য কি তোমরা বুঝতে পেরেছ? আমাদের মানব জীবন বা সমাজ জীবনের দর্পণ। দর্পণটা কি তোমরা জানো? আয়না। দর্পণটা কি? আয়না। যে আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের প্রতিচ্ছবি কি করতে পারি? দেখতে পারি। সাহিত্যের মধ্য দিয়েও আমরা দর্পণের সাথে এই কারণেই বলেছি দর্পণ, কারণ সাহিত্যের মধ্য দিয়ে আমাদের মানব সমাজ জীবনে মানুষের সুখ দুঃখ হাসি কান্না মানে আমাদের সমাজের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটা আমরা কি করতে পারি? দেখতে পাই। যে কারণে আমরা সাহিত্যকে কি বলেছি? দর্পণ। প্রতিচ্ছবি আমাদের লিখিত রূপই হচ্ছে সাহিত্য। তাহলে দর্পণ বা প্রতিচ্ছবির লিখিত রূপই হচ্ছে সাহিত্য। মানব জীবন তথা সমাজ জীবনের বিভিন্ন রূপ ও দিক নিয়ে সাহিত্যের কি ঘটে? বিকাশ ঘটে। মানব জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা আশা নৈরাশ্য স্বপ্ন এবং জীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি সাহিত্যের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। যেই কারণে আমরা সাহিত্যকে মানব জীবন বা সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবির লিখিত রূপ বলি। ইংরেজিতে যেটাকে বলা হয় লিটারেচার। তাহলে ইংরেজিতে আমরা সেটাকে বলি লিটারেচার। তাহলে আর তারই স্থূলভাবে আমরা এই লিটারেচারের প্রতিশব্দ হিসেবে স্থূলভাবে আমরা বলি সাহিত্য। কি বলি? সাহিত্য। দেখো এই যে সাহিত্য, এই সাহিত্য শব্দটি বাংলা সহিত শব্দ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সাহিত্য শব্দটি বাংলা কি শব্দ? সহিত শব্দ। কি শব্দ? সহিত শব্দ থেকে সৃষ্টি হয়েছে, যার অর্থ সংযুক্ত সমন্বিত মিলন সঙ্গে অথবা যোগ অথবা সংযোগ বা সম্মিলন। তাইলে আমরা সাহিত্য শব্দ কোথায় থেকে সৃষ্টি হয়েছে? সহিত শব্দ থেকে। আর যার অর্থ হচ্ছে কি? সংযুক্ত সমন্বিত মিলন সঙ্গে যোগ সংযোগ বা সম্মিলন। সহিত শব্দের সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে, সহিত শব্দের সঙ্গে কি প্রত্যয় যুক্ত হয়েছে? জ প্রত্যয়। কি প্রত্যয়? জ প্রত্যয় যুক্ত হয়ে সাহিত্য শব্দটি গঠিত হয়েছে। জ প্রত্যয় সহিতের সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে কি গঠিত হয়েছে? সাহিত্য শব্দটি। সাহিত্য শব্দের আবিধানিক অর্থ সহিতের ভাব মিলন বা যোগ অথবা জ্ঞানগর্ভ অথবা শিক্ষামূলক গ্রন্থ। আবার কাব্য উপন্যাসটি আমাদের রসাত্মক বা রম্য রচনা, যাকে এক হৃদয়ের সঙ্গে সহস্র অপরাপর হৃদয়ের সংযোগ ঘটানো হয়। তাহলে তোমরা এখন দেখো এই সাহিত্য সম্পর্কে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হলো সাহিত্য। তাহলে তোমরা বুঝতে পেরেছ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সম্পর্কে কী বলেছেন? অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই হলো সাহিত্য। তিনি সাহিত্য সত্তার প্রাধান্য হলো কি আমাদের তন্ময় সাহিত্য। একান্ত ব্যক্তিগত বা অনুভূতির প্রকাশ হলে সেটা হচ্ছে আমাদের কি? মনময় সাহিত্য, যা আমরা সাহিত্যের যেটা হচ্ছে রূপভেদ সেখানে গিয়ে আলোচনা করব। এখন দেখো আমাদের বিখ্যাত সাহিত্য সমালোচক যিনি হচ্ছে শ্রীশচন্দ্র দাস। আমাদের বিখ্যাত সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস, তিনি তার সন্দর্শন বইয়ে সাহিত্যের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞায় তিনি বলেছেন, নিজের কথা পরের কথা বা বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাহার শিল্পসঙ্গত প্রকাশই হচ্ছে সাহিত্য। তাহলে আমাদের সমালোচক শ্রীশচন্দ্র দাস তিনি সাহিত্য সম্পর্কে বলেছেন, নিজের কথা পরের কথা বা বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাহার শিল্পসঙ্গত প্রকাশই হচ্ছে সাহিত্য।
আবার সর্বকালের হৃদয়বেদ্য ভাবকে আত্মগত করিয়া আবার তাহাকে পরের করিয়া প্রকাশ করাই হচ্ছে সাহিত্য। তাহলে সমালোচক শ্রীশচন্দ্র দাস কি বলেছেন? সর্বকালের হৃদয়বেদ্য ভাবকে আত্মগত করিয়া আবার তাহাকে পরের করিয়া প্রকাশ করাই হচ্ছে সাহিত্য। মার্কিন কবি আর্চিবাল্ড ম্যাকলিশের ভাষায় হচ্ছে প্রকৃত সাহিত্যের জন্ম তখনই যখন ভাষার সৌন্দর্য এবং আবেগের ক্রিয়াশীলতা শব্দের আশ্রয়ে রূপ লাভ করে। তাহলে প্রকৃত সাহিত্যের জন্ম তখনই যখন ভাষার সৌন্দর্য ও আবেগের ক্রিয়াশীলতা শব্দের আশ্রয়ে রূপ লাভ করে, সেটাই হচ্ছে সাহিত্য। ডক্টর লুৎফুর রহমান সাহিত্যের সংজ্ঞায় বলেছেন, জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এ জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য। তাহলে ডাক্তার লুৎফুর রহমান সাহিত্যের সংজ্ঞায় বলেছেন, জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এবং এ জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই হচ্ছে সাহিত্য। তাহলে তোমরা সাহিত্যের সংজ্ঞা দেখলে, সাহিত্যের রূপভেদে আমরা, আর আমি তো এর আগেও বলেছি, আমাদের বিশ্বকবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছেন, তোমাদেরকে আবার বলি, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হচ্ছে সাহিত্যের কাজ। আমরা সাহিত্যের যে রূপভেদ, সেই সাহিত্যের রূপভেদে এখন যাব। আমরা সাহিত্যের রূপভেদ দেখি দুই রকম। তাহলে আমরা সাহিত্যের রূপভেদ কয় প্রকার দেখতে পেয়েছি? দুই প্রকার দেখতে পেয়েছি। তাহলে সাহিত্যের রূপভেদ দুই প্রকার। একটা হচ্ছে কি আমাদের মনময় সাহিত্য, যেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ লিটারেচার, আর একটা হচ্ছে আমাদের তন্ময় সাহিত্য, যেটা হচ্ছে অবজেক্টিভ লিটারেচার। তাহলে আমরা সাহিত্যের রূপভেদ কয় প্রকার দেখলাম? আমরা সাহিত্যের রূপভেদ দুই প্রকার দেখতে পেলাম। একটু হচ্ছে আমাদের তন্ময় সাহিত্য, আর একটু হচ্ছে আমাদের মনময় সাহিত্য। তাহলে তোমরা সাহিত্যের রূপভেদ বুঝতে পেরেছ, তন্ময় সাহিত্য এবং মনময় সাহিত্য। আমরা এখন মনময় সাহিত্য নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে সাহিত্যে সাহিত্যিকের একান্ত ব্যক্তিগত অনুভূতি প্রকাশ পায় তাকে মনময় সাহিত্য বলে। তাহলে আমরা কি বলেছি? যে সাহিত্যে সাহিত্যিকের একান্ত ব্যক্তিগত অনুভূতি প্রকাশ পায় তাকে মনময় সাহিত্য বলে। তাহলে আমরা কি বলেছি? যে সাহিত্যে সাহিত্যিকের একান্ত ব্যক্তিগত অনুভূতি কি করা হয়? প্রকাশ করা হয়, তাকে মনময় সাহিত্য বলে। আর একটি হচ্ছে আমাদের তন্ময় সাহিত্য। আর একটি হচ্ছে আমাদের কি? তন্ময় সাহিত্য। যে সাহিত্যে সাহিত্যিকের একান্ত ব্যক্তিগত অনুভূতি নয়, বরং বস্তু সত্তার প্রাধান্য থাকে, অর্থাৎ বস্তুনিষ্ঠতা সাহিত্যের একমাত্র উপজীব্য, সে সাহিত্যকে তন্ময় সাহিত্য বলে। তাহলে দেখো, যে সাহিত্য সাহিত্যিকের একান্ত ব্যক্তিগত অনুভূতিকে নয়, বরং বস্তুসত্তার প্রাধান্য থাকে, অর্থাৎ বস্তুনিষ্ঠতা সাহিত্যের একমাত্র উপজীব্য, সে সাহিত্যকে আমরা কি বলবো? তন্ময় সাহিত্য বলবো। তাইলে তোমরা আমাদের মনময় সাহিত্য এবং তন্ময় সাহিত্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন আমি বলবো সাহিত্যের শ্রেণীবিভাগ। এখন আমি আলোচনা করব সাহিত্যের শ্রেণীবিভাগ। দেখো, সাহিত্যের যে আমাদের শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগে আমরা সাহিত্যের কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে আমাদের সাহিত্যটা, সেই সাহিত্যের মধ্যে দেখো আমাদের শাখা আছে, সেই শাখাগুলো নিয়ে আমরা, যেটা হচ্ছে আমাদের শ্রেণীবিভাগ। তাহলে এই সাহিত্যে আমাদের কি আছে? প্রবন্ধ আছে, ছোট গল্প আছে, কবিতা আছে, উপন্যাস আছে, নাটক আছে,
আর আছে সমালোচনামূলক। তাহলে আমরা যদি সাহিত্যের শাখাগুলো মোটামুটি করি তাহলে আমরা বলবো আমাদের প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, উপন্যাস, নাটক, আর আরেকটি আমাদের হচ্ছে সমালোচনামূলক। তাহলে আমরা মোটামুটিভাবে প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক এগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব এই শাখাগুলো নিয়ে, যেটা আমাদের সাহিত্যের মধ্যে বিদ্যমান। তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের এগুলা শুনবে এবং বুঝবে। তোমাদের বইয়ে না থাকলেও তোমাদের নৈবিত্তিক যে প্রশ্নগুলো আছে সেখানে এই ধরনের প্রশ্নের নৈবিত্তিক বা যেটা বহু নির্বাচনী আমরা বলে থাকি এমসিকিউ, সেখানে তোমাদের এখান থেকে প্রশ্ন থাকে অনেক সময়। যে কারণে এটা আমাদের বইয়ের সিলেবাস না হলো আমাদের কিন্তু সাধারণ জ্ঞান হিসেবেও এই সম্পর্কে ধারণা থাকতে হবে। যে কারণে আমি তোমাদের প্রথম ক্লাসগুলো সাহিত্য নিয়ে আলোচনা করছি এবং তার পরবর্তীতে আমরা যাব। তাহলে আমরা এখানে সাহিত্যের যে শাখাগুলো বা শ্রেণী বিভাগগুলো যেটা আমরা বলেছি প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, উপন্যাস, নাটক, সেগুলো নিয়ে আমরা কিছু কিছু কী করব, সামান্যত আলোচনা করব পরবর্তী ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের পাঠটি সবাই বুঝতে পেরেছ। বাড়িতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা করোনার কারণে তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস করতে পারছি না, কিন্তু অনলাইনে তোমাদের যে ক্লাসগুলো আমরা নিচ্ছি তোমরা মনোযোগ সহকারে আমাদের পাঠগুলো শুনবে এবং বাড়িতে বসে অনুশীলন ও চর্চা করবে। তাতে আমরা আশা করি যে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই এই করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করেই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।